তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 9 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা গুপ্ত পরবর্তী যুগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এর থিওরি আলোচনা করব এবং এই যে থিওরির পিডিএফ এটা তোমাদের বিনামূল্যে দেবো। তারপরে যাতে তোমরা এই পিডিএফ থেকে সেটাকে রিভিশন দিয়ে ক্লাসটা দেখার পর এই পিডিএফ থেকে রিভিশন দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমাদের একটা ফ্রি এমসিকিউ প্র্যাকটিস শিটও দেওয়া হবে, যেটার মধ্যে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং শেষ উত্তর দেওয়া রয়েছে। তোমরা যাতে এই থিওরি পড়ার পর সেটাকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, তার জন্য এই এমসিকিউ প্র্যাকটিস শিটটা দেওয়া হবে। অর্থাৎ তোমাদের দুটো পিডিএফ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো পিডিএফ পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, আর যারা আমাদের ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের যে আগের ক্লাসগুলো দেখে দিয়েছি সেই ক্লাসগুলো অবশ্যই করে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গেলে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা সম্পূর্ণ গুপ্ত পরবর্তী যুগটা আলোচনা করব। তোমরা সমস্ত ক্লাসটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। আর এটা মানে প্রাচীন ভারতের ইতিহাস আর এমন ক্লাস প্রায় শেষ হয়ে গেছে আমাদের। এরপরে আমরা মধ্য ভারতের ইতিহাস, তারপরে আধুনিক ভারতের ইতিহাসটা শেষ করে দেবো খুবই তাড়াতাড়ি। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা বাড়াবো না। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আমাদের যে পঞ্চায়েতের ক্লাসগুলো দিয়েছি জিকের, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যাই হোক, দেখো প্রথমে হচ্ছে পুষ্যবতী রাজবংশ বা এক সেকেন্ড, পুষ্যবতী রাজবংশ ও হর্ষবর্ধন। দেখো, গুপ্তদের পতনের পর হরিয়ানার থানেশ্বরে এই বংশের প্রতিষ্ঠা হয়। পরে কনৌজকে কেন্দ্র করে এরা উত্তর ভারতের প্রধান শক্তিতে পরিণত হয়। ঠিক আছে, তো এই যে গুপ্তদের যখন পতন হয় গুপ্ত সাম্রাজ্যের, তখন হরিয়ানা যে থানেশ্বর ছিল, এরা এই যে থানেশ্বরে এই পুষ্যভূতি রাজবংশের কিন্তু প্রতিষ্ঠা হয় এবং পরে তারা কনৌজকে কেন্দ্র করে নিজেদের শক্তি মানে সেটাকে বাড়ায় এবং তারা উত্তর ভারতের একটা বড় প্রধান একটা শক্তিশালী রাজবংশে পরিণত হয়। প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল প্রভাকর বর্মন। এই যে প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, তো মনে রাখবে পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল প্রভাকর বর্ধন, ছিলেন এই বংশের প্রথম শক্তিশালী স্বাধীন রাজা। তিনি পরম ভট্টারক এবং মহারাজা ধীরাজ উপাধি নেন। এই যে মহারাজা ধীরাজ আমরা কিন্তু দেখেছিলাম, মহারাজা ধীরাজ একদিন উপাধি নিয়েছিলেন। কে নিয়েছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু অনায়াসে পারবে। তো বলবো অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে আসো। এই যে উপাধিগুলো কিন্তু মাথায় রাখবে। রাজ্যবর্ধন, প্রভাকর বর্ধনের বড় পুত্র হচ্ছে রাজ্যবর্ধন। মালবরাজ দেবগুপ্ত এবং গৌররাজ শশাঙ্কের যৌথ জোটের হাতে তিনি তার ভগ্নিপতি নিহত হলে তিনি মালব জয় করেন এবং কিন্তু শশাঙ্কের হাতে প্রতারিত হয়ে নিহত হন। এগুলো কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু পরীক্ষা দিতে পারে। মানে দেখো, প্রথমে হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে প্রভাকর বর্ধন এবং তার বড় পুত্র যে ছিলেন সেটা হচ্ছে রাজ্যবর্ধন, এবং তিনি মালব রাজা দেবগুপ্ত এবং গৌররাজ শশাঙ্কের যৌথ জোটের হাতে তার ভগ্নিপতি নিহত হলে মানে নিহত হয় ভগ্নিপতি এবং তিনি মালব জয় করেন, কিন্তু শশাঙ্কের হাতে প্রতিরোধ হয়ে তিনি নিহত হন। মানে শশাঙ্ক এবং এই যে দেবগুপ্ত এই দুজন মিলে কি তার ভগ্নিপতিকে নিহত করেন এবং তিনি এর যে প্রতিশোধে তিনি কি মালব জয় করেন এবং পরে যে শশাঙ্কের হাতে তিনি কিন্তু প্রতারিত হয়ে নিহত হন, এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে সম্রাট হর্ষবর্ধন। ভাই রাজ্যবর্ধনের মৃত্যুর পর মাত্র 16 বছর বয়সে 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন। তার সিংহাসন আহরণের বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। রাজধানী পরিবর্তন, তিনি থানেশ্বরের থেকে তার বোন রাজ্যশ্বরী রাজ্য কনৌজে রাজধানী স্থানান্তরিত করে। এরপর থেকে কনৌজ উত্তর ভারতের রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করে বা প্রধান কেন্দ্র হয়ে ওঠে রাজনীতির। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা দেখলাম যে প্রথমে তাদের থানেশ্বর ছিল। এই যে থানেশ্বরটা প্রথমে তাদের রাজধানী ছিল। এই থানেশ্বর থেকে তার বোন রাজশ্রীর রাজ্য কনৌজের রাজধানী তার রাজধানী স্থানান্তরিত করে এবং এই যে এই কনৌজটা কিন্তু পরবর্তীকালে একটা মানে উত্তর ভারতের একটা প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে একটা, বুঝলে? মানে কনৌজের কিন্তু এর পরে অনেক যুদ্ধ হয়, এটা মাথায় রাখবে। উপাধি, তিনি হর্ষবর্ধন কী উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন নিয়েছিলেন শিলাদিত্য, সকল উত্তরা পথনাথ, মানে সকল উত্তর ভারতের প্রভু। এই উপাধিটি তিনি চালুক্যদের লিপি থেকে জানা যায়, মানে এই উপাধি তিনি নিয়েছিলেন। শশাঙ্ক দ্বন্দ্ব, হর্ষবর্ধন তার ভাইয়ের আত্মার প্রতিশোধ নিতে, মানে আমরা দেখলাম যে এক সেকেন্ড, আমরা এখানে দেখলাম যে এই যে দেবগুপ্ত, মালবরাজ এবং যে শশাঙ্ক, এই দুজন মিলে রাজ্যবর্ধনের যে ভগ্নিপতি তাকে নিহত করেছিলেন এবং এর প্রতিশোধে রাজ্যবর্ধন মালবরাজ জয় করেন। মালব জয় করার পরে এই শশাঙ্ক আবার রাজ্যবর্ধনকে কিন্তু
নিহত করে। এর প্রতিশোধে হর্ষবর্ধন কী করে, এই যে হর্ষবর্ধন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে এবং বোনকে উদ্ধার করতে গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কামরূপে, যেটা আসাম রাজ্যের রাজা ভাস্কর বর্মার সাথে তিনি শশাঙ্ক বিরোধী জোট গঠন করেন, এবং তবে শশাঙ্কের জীবিতকাল পর্যন্ত হর্ষ গৌরজোট করতে পারেননি। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, নর্মদার যুদ্ধ। দেখো, 618 থেকে 619 খ্রিস্টাব্দে নাগাদ হর্ষবর্ধন দক্ষিণাত্য জয়ের উদ্দেশ্যে অগ্রসর হলে নর্মদা নদীর তীরে বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হন। এর ফলে হর্ষর দক্ষিণ ভারত বিজয়ের স্বপ্ন ভেঙে যায়। এই যে দ্বিতীয় পুলকেশী, তিনি ছিলেন চালুক্য বংশের রাজা এবং এর কাছে তিনি কিন্তু পরাজিত হন। ইউয়েনসাং, এই বিখ্যাত চীনা বৌদ্ধ পরিব্রাজক 630 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন রাজত্বকারী ভারতে আসেন এবং প্রায় 15 বছর ভারতে থাকেন। ঠিক আছে, দেখো আমরা যখন চালুক্য রাজা পড়বো তখন কিন্তু আমরা পুলকেশী সম্পর্কে পড়বো। দেখো, তার ভ্রমণ কাহিনীর নাম সিইউকি, মানে ইউয়েনসাংয়ের ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে সিইউকি বা দ্য রেকর্ডস অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তিনি হর্ষের আমলে সামাজিক অবস্থা, বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে তিনি বুদ্ধ ধর্ম অধ্যয়ন করেছিলেন, বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। ইউয়েনসাংয়ের সময়ে নালন্দার উপাচার্য ছিলেন কে, শিলভদ্র। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এবার হচ্ছে ধর্ম সম্মেলন। হর্ষ প্রথম জীবনে শৈব হলেও পরে ইউয়েনসাংয়ের প্রভাবে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। খুব গুরুত্বপূর্ণ, কনৌজ সভা। মহাযান বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তিনি কনৌজে একটি বিশাল ধর্মীয় সভার আয়োজন করেন, যার সভাপতি ছিলেন হচ্ছে ইউয়েনসাং। প্রয়াগের মহামক্ষ পরিষদ প্রতি 5 বছরের অন্তর হর্ষবর্ধন এলাহাবাদ এই মেলার আয়োজন করতেন, যেখানে তিনি 5 বছরের পুঞ্জীভূত সমস্ত রাজকোষ ধন সম্পদ, বস্ত্র, অলঙ্কার সাধারণ মানুষের মধ্যে দান করতেন। একে প্রাচীন ভারতের অন্যতম বর্ণনার উৎসব বলা হয়। সাহিত্য সংস্কৃতি, হর্ষবর্ধন নিজস্ব কিন্তু অনেক রচনা করেছিলেন। কী কী তার মধ্যে গুরুত্বপূর্ণ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এই তিনটে কিন্তু সংস্কৃত নাটক, এটা মাথায় রাখবে, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। বাণভট্ট, তিনি ছিলেন হর্ষবর্ধনের প্রধান রাজকবি এবং তার বিখ্যাত দুটি গ্রন্থ কী কী আমরা সকলেই জানি, হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষের অন্যান্য পণ্ডিত যে ছিলেন তাদের রাজ্যে কী কী, তার রাজ্যসভায় ময়ূর এবং মাতঙ্গ দিবাকর নামক পণ্ডিতরা ছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, মেনলি হচ্ছে বাণভট্ট হর্ষবর্ধনের কী কী রচনা করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় দেয়। এবার হচ্ছে বাতাপি চালুক্য রাজবংশ। এবার দেখো, মৌর্যোত্তর যুগের সাতবাহনদের পতনের পর দক্ষিণাত্যে চালুক্যদের উত্থান ঘটে। প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী, মানে পুলকেশী ওয়ান। তিনি বাতাপি বা বাদামিতে রাজধানী স্থাপন করেছিলেন, মানে বিজাপুর জেলা। এটা মোটামুটি দেখো, এটা হচ্ছে আধুনিক জেলা, তো এটা দেবে না পরীক্ষা, এটাই দেবে তিনি কোথায় রাজধানী ছিলেন, বাতাপি বা বাদামিতে। দ্বিতীয় পুলকেশী, তিনি ছিলেন কিন্তু বা চালুক্যদের সর্বশ্রেষ্ঠ সম্রাট, এটা মাথায় রাখবে। এবং তিনি যে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন, এটা দেখলাম এই মাত্র। আইহোল প্রশস্তি, দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে আমরা জানতে পারি যে মানে তার যে কীর্তিগুলো বা তার সম্পর্কে আমরা জানতে পারি আইহোল প্রশস্তি থেকে। এটা লিখেছেন কি, এটা লিখেছেন হচ্ছে তার রাজকবি বা সভাকবি রবিকীর্তি। এই প্রশস্তিটি সংস্কৃত ভাষা এবং একটি ব্রাহ্ম লিপিতে খোদাই করা। এখান থেকেই নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে তিনি যা পরাজিত করেছিলেন এটা কিন্তু পাওয়া যায়, এটা মাথায় রাখবে। ওকে, এবার দেখো পল্লব, পল্লব চালুক্য সংঘাত পতন। দ্বিতীয় পুলকেশী পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করে তার রাজ্যের উত্তর অংশ কেড়ে নেন, কিন্তু পরবর্তীকালে প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র যে ছিলেন প্রথম নরসিংহ বর্মন, তিনি 642 খ্রিস্টাব্দে এক রক্তক্ষয়ী যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করেন এবং চালুক্য রাজধানী বাতাপি দখল করে বাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেন। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। প্রথম নরসিংহ বর্মন। শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন, তাকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেন দন্তি দুর্গ। শিল্পকলা, চালুক্যরা বেসারা স্টাইল কিন্তু করতো নামক, মানে এক মিশ্রণ, মানে আমরা দেখি নাগারা স্টাইল, মানে উত্তর ভারতের নাগারা স্টাইল, দক্ষিণ ভারত হচ্ছে দ্রাবিড় স্টাইল, তো এই দুটোর মিক্স হচ্ছে বেসারা স্টাইল। আইহোলকে ভারতীয় মন্দিরের স্থাপত্য দোলনা বলা হয়। পদ্মতাকালের হচ্ছে বিরূপাক্ষ মন্দির অন্যতম তার শ্রেষ্ঠ উদাহরণ। এবার দেখো হচ্ছে কাঞ্চির পল্লব রাজবংশ। দূর দক্ষিণেতে তন্ডাই মণ্ডলম অঞ্চলে পল্লবের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সীমা বিষ্ণু, তিনি অবনী সিংহ উপাধি নেন এবং তার রাজধানী ছিল হচ্ছে কাঞ্চি বা কাঞ্চিপুরামে। বিখ্যাত কবি ভারবী তার রাজসভায় ছিলেন। প্রথম মহেন্দ্র বর্মন, তিনি একজন মহান কবি এবং স্থপতি ছিলেন। তিনি সংস্কৃততে বিখ্যাত প্রহসন নাটক মত্ত বিলাস প্রহসন রচনা করেন। তিনি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, যিনি তার পুত্র ছিলেন। ইনি পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং তার উপাধি ছিল হচ্ছে মহামল্ল বাতাবি কোন্ডা, যিনি এটা পুলকেশীকে হারিয়ে পর নিয়েছিলেন, দ্বিতীয় পুলকেশীকে। চালুক্য ধ্বংস,
তিনি তার পিতার পরাজয়ের প্রতিশোধ নিতে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে বাদামী নগর ধ্বংস করেন। এটা আমরা দেখলাম মাত্র মহাবলীপুরম ও রথ মন্দির। তিনি সমুদ্র তীরে বিখ্যাত মহাবলীপুরম বা মাল্লাপুরম নগরটি প্রতিষ্ঠা করেন, যেখানে পাহাড় কেটে এক পাথুরে 7টি রথের মন্দির, যেটা আমরা জানি। তো 7 যে প্যাগোডা সেটা আছে, আমরা অনেকেই ফটো দেখেছি। এর মধ্যে ধর্মরাজ রথ সবচেয়ে বড় যেটা, এবং দ্রৌপদী রথ সবচেয়ে ছোট, এটা মাথায় রাখবে। তার রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং কাঞ্চিপুরম ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে দ্বিতীয় নরসিংহবর্মন, দেখো তার আমলে কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির এবং মহাবলীপুরমে শোর মন্দির নির্মিত হয়েছিল। শেষ রাজা ছিলেন হচ্ছে অপরাজিত বর্মন, চোল বংশের প্রতিষ্ঠাতা। আদিত্য চোল তাকে পরাজিত করে পল্লব রাজত্বের অবসান ঘটান। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। দেখো আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করলাম, মানে যতটা পরীক্ষায় দেওয়া হয় সেই অনুযায়ী। আর তোমরা আমাদের ডিজিটাল নোটস নিতে পারো চাইলে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের মধ্যপ্রাচীন আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজি, বিজ্ঞান এবং ইকোনমি। টু দ্য পয়েন্ট, একদম এক্সাম ওরিয়েন্টেড, প্রাইস একদম অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে। এমন প্রাইস রাখা হয়েছে যাতে প্রত্যেকে নিতে পারবে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আজকে ক্লাসের যে পিডিএফ, সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে জয়েন করে পিডিএফটা নিয়ে রিভিশন দিতে পারো। আর তোমরা আমাদের ডিজিটাল নোটসটা নিয়ে কিন্তু ভালো করে এটাকে খুব তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে, সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো যাই হোক, ক্লাসটা আজকে অনেকটাই ছোটো ছিল। আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড যেটা দরকার ছিল, যেগুলো সেগুলো আলোচনা করলাম। এরপরে আমরা প্রাচীন ভারতের আর হয়তো ক্লাস আছে, এটা দিয়ে দেবো। বাকি আমরা মধ্যভারতের ইতিহাস শুরু করে দেবো খুবই তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।